আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আজ সেই ঐতিহাসিক 14ই জুলাই, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আজকে আবারও সেই একই রকম স্লোগান উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক 1 বছর পরে আবারও তারা সেই একই স্লোগান দিল। যদিও আমরা জানি গত বছর যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে দেখব যে শেখ হাসিনার নাম দিয়ে বলা হয়েছিল যে তিনি বলেছেন এরা রাজাকার রাজাকার আন্দোলন করছে, কিন্তু তিনি তাদেরকে রাজাকার বলেছে এই কথাটা তিনি বলেননি। বিভিন্ন সময়ে সেটি আমরা দেখেছি। এমনকি শেখ হাসিনা নিজেও দাবি করেছেন তিনি তাদেরকে রাজাকার সন্তান বলেননি, কিন্তু তারা নিজেদের গায়ে নিজেরা সেই অভিযোগ তুলে নিয়ে এই স্লোগান দিয়েছিল। কিন্তু আজকে যখন এরপরে ঘটনাক্রম তো আমরা তো জানি সবাই কম বেশি, যে কেমন করে সেই তুমি কে আমি কে রাজাকার থেকে তারা পরে আবার দুটি লাইন সংযুক্ত করেছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু আজকে এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও তারা সেই একই স্লোগান দিয়ে নেমেছে যে তুমি কে আমি কে রাজাকার। এমনকি এখন তারা বলছে তোমার দাদা রাজাকার আমার দাদা রাজাকার। আমি আপনাদেরকে সেখানে সরাসরি নিয়ে যাব, এই মুহূর্তে সেখানে এগুলো চলছে। এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা রওশনা রানীপা, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমি খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বাই দিস টাইম আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রাজাকারের যে কলঙ্ক, যেই কলঙ্ক সেদিন গত বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছিল রাজাকার রাজাকার স্লোগান দিয়ে, আজকে সেটিকে আড়াল করার জন্য সরকারের তরফ থেকে এই দিনটিকে, এই রাতকে উইমেন্স ডে ঘোষণা করা হয়েছে। তারা মোমবাতি প্রজ্বলন করে উইমেন্স ডে পালন করছে। অনেক রকম ঘটনা রয়েছে, কিন্তু আমি সবার আগে আপনাদেরকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। না, এই স্লোগান আমি আর শুনতে পারছি না, কারণ আমার বাবা কোনোদিনও রাজাকার ছিলেন না। আমার দাদা নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। এই স্লোগান কখনোই আমার নয়, এবং এই স্লোগান কখনোই আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতেই পারে না। 1 বছর পরে যেখানে অনেকেই বুঝতে পারছে যে কি ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, কেমন করে সেই পুরনো শক্তি বাংলাদেশের জাতীয় পতাকা খামচে ধরেছে, আজকে যারা স্লোগান দিচ্ছে তারা কারা? রওশনা রানীপা। ধন্যবাদ সুলতানা রহমান। আপনি যেমনটা বলেছিলেন যে এই স্লোগান আমি শুনতে পাচ্ছি না, আপনার মতোই আমার অবস্থা। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের 14 পুরুষের আসলে কেউ কখনো রাজাকার ছিল না। এখানে যারা স্লোগান দিচ্ছেন, একটা সত্য কথা হচ্ছে তারা যে পাকি বীজ এবং তারা যে প্রকৃতপক্ষেই রাজাকারের সন্তান, সেইটা কিন্তু স্পষ্ট প্রমাণিত। আপনি যেমনটা বলছিলেন যে গত বছর এই যে 14ই জুলাই এই স্লোগান সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে বলা হয় যে এটাকে আসলে হিসাবে এটার প্রতিবাদ স্বরূপ এই কথা বলা হয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে তাদের সকল কার্যক্রম এবং তাদের জায়গাটা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যেটা বলেছিলেন যে রাজাকারের মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা কোটা পাবে কিনা রাজাকারের ছেলেমেয়েরা পাবে, এই কথা সত্য যে বাংলাদেশ আজকে বিনির্মাণ হয়েছে আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে, আজকে 3 লক্ষ নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে। অনেকে এটাকে সম্ভ্রমহানি বা এরকম বলে, আমি সেটাকে বলি সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ অসম্মানের যে জায়গাটা, নির্যাতনের যে জায়গাটা, সেখান থেকে। এবং এই দেশে মুক্তিযোদ্ধা ছিল শুধুমাত্র রাজাকার ব্যতীত বাকি সবাই। সেটার পার্সেন্টেজ আপনিও জানেন আমিও জানি, যেটা খুবই একটা সংখ্যা মাত্র। সেই সংখ্যারা আজকে 50 বছরে বা 53 বছরে ফুলে ফেপে একটা বিশাল মহিরুহ হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, তাহলে আজকের এই যে আপনি দেখেন র্যালিটা, তা আপনার যে ভিডিও করেছে সে যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরেছে, সেখান থেকে বড় জোর 100, 200 বা 500, আমি ধরলাম 1000
বা 10,000 মানুষও যদি থাকে, 18 কোটি মানুষের মধ্যে তারা আসলে কয়টা সংখ্যায়? সেই জায়গাটা, সেই আস্ফালনটা তারা আজকে প্রকাশ্যে দিতে পারছে। আমি লজ্জিত, আমি কষ্টে পাচ্ছি না, আমি রাগান্বিত নিজের অসহায়ত্বের জায়গায়, যে আমরা এই স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশে 53 বছর পর এই তারা কিভাবে সদর্পে ফিরে আসলো, এবং যে স্লোগান নিজেকে ঘৃণিত করা, বাংলাদেশে কেন ভারতীয় উপমহাদেশে কেউ কখনো কাউকে মীর জাফর বলবে না, রাইট? কিন্তু আমরা দেখলাম এই মীর জাফরের বংশধর বা এই মীর জাফররা আবার নিজেদেরকে সেই যে মীর জাফর যে গালিটা সেইটাকে ধারণ করছে। এখন এটা কিন্তু একটা ভালো দিক হয়েছে, যে এতদিন যেটা বলা হতো যে আওয়ামী লীগ সবসময় সবাইকে রাজাকার ট্যাগ দেয়, রাইট? কিছু বললেই আওয়ামী লীগ বলে অমুক রাজাকার তমুক রাজাকার। এই আমার খুব দেখতে ইচ্ছা করছে এই মেয়ে কি বলে, দেখি তো, একটু শুনি তো উনি কি জি বলছে, দেখি তো। জি অবশ্যই। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং শুধু আমাদের হলে না, সব হলে আসলে অনেকটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। কথা বলছিলাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারীদের সঙ্গে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। জি, না আজকে আগের দিনের মতো আসলে মনে হচ্ছে না, কারণ সেদিন হচ্ছে অনেক উৎকণ্ঠা ছিল। আজকে তো সবার মনের মধ্যে অনেক আনন্দ যে আমরা সেদিনটা আবার পুনরায় আর কি রিক্রিয়েট করতে পারছি। তো ওই দিন হচ্ছে অনেক ভয় ছিল, সবাই হচ্ছে রুমে যেরকম জামা কাপড় পরেছিল ওইভাবে। আচ্ছা রওশনা নিপা, বলুন তো এরা কারা আসলে? আমি এরা রোকেয়া হলের নাকি ছাত্রী, আমি তো বিশ্বাস করতে আমি পারি জানি এরা না। আমার সেই রোকেয়া হলের ছাত্রী। আমি হতে পারে, কারণ বিশ্ববিদ্যালয় করছি। না, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন তো যেভাবে ধর্মের আবাদটা শুরু হয়েছে তাতে এটা হতে পারে, এবং এরা চমৎকার ভাবে বলছে যে আজকে তারা খুশি কারণ তারা মুক্ত। একটা কথা দেখেন, গত 11 মাসে আপনি যদি ধর্ষণের শিকারের নারীর সংখ্যাটা দেখেন, আপনি যদি নারীদের উপরে যে অত্যাচারের মাত্রাটা দেখেন, তাদের পোশাক থেকে শুরু করে রাস্তাঘাটে যখন তারা বের হয়, যেভাবে আপনি ধানমন্ডি ওভারব্রিজ থেকে কতগুলো ঘটনা আছে যে শুধুমাত্র পোশাকের কারণে, তার ওড়না ঠিক নাই, পোশাক ঠিক নাই, বাসে রেপ হচ্ছে, ঘরের ভেতরে যে মানুষকে রেপ করা হচ্ছে, সেইখানে এই গুটি কয় সংখ্যক, আমার তো সন্দেহ হচ্ছে এরা নিজেদেরকে মানে ওই যে আফগানিস্তানে একটা ব্যাপার ছিল না, যে আপনার কি মনে হয় এরা সেই মেটিকুলাস ডিজাইনের অংশ? অবশ্যই 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 তারা মনে হয় যে এই মেয়েরা এই মুহূর্তে শোনেন, ইসলামী ছাত্র না, শুধু ছাত্র শিবির আমি বলবো না, এখানে অনেক প্রোগ্রেসিভ লেবাসধারী মানুষ আছে। আপনি সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন ইস্তেহারে, আমার খুব পছন্দ হয়েছে কথাটা, যে আপনার লেবাস দেখে কেউ বুঝবে না যে আপনি মৌলবাদী, কিন্তু আপনি মৌলবাদের পারপাস সার্ভ করছেন বিশেষ কোনো স্বার্থের জন্য। আজকে সামিনা লুৎফা নিত্রা, আপনি যদি একটা ইন্টারভিউ বেরিয়েছে, আমার ঘেন্না লাগে যদিও, তারপর একটু পড়ার চেষ্টা করেছি তার অনুতাপের জায়গাটা এসেছে কিনা। উনি কি চমৎকার বলেছেন যে এটা অনুতাপের কিছু নাই, যে রাইট উইং আসবে, সারা পৃথিবীতে আসছে, এখানে ওনার কোনো, তার মানে ওনার অনুতাপ দরকার নাই। তো উনি হয়তো যে লাভের কারণে ব্যক্তি, আমার বলতে কষ্ট হচ্ছে কারণ সামিনা লিথপাকে আমি দীর্ঘদিন চিনি, তার নাট্য চর্চা, নাট্যকর্মী, একজন শিক্ষক, একজন প্রগতিবাদী, একজন মানবাধিকার কর্মী, যাকে বিশ্বাস করে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিয়েছিলাম যে একজন প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য। সেই মানুষটা যখন আমি অমানুষের মূর্তিতে দেখি, তার খোলসটা হয়তো আমরা এতদিন দেখেছি, এবং এটা একটা চমৎকার ট্যালেন্টই, আমি বলি এটা একটা সাংঘাতিক ট্যালেন্ট, যে উনি ওনার মুখোশটা ধরে রাখে, এবং তারাই তো এইসব ছেলে মেয়েদেরকে প্রতিপালন করেছে, এইসব ছেলে মেয়েদেরকে তারা নার্সিং করেছে, এবং এরা, আমি জানি না এরা কোন ধাতু দিয়ে তৈরি, অথবা এরা নেশাগ্রস্ত কিনা। মাঝে মাঝে আমার মনে হয় যে এরা বিশেষভাবে নেশাগ্রস্ত। ধরেন একটা আফিম খেয়ে তারা একটা ঘোরের মধ্যে আছে, যতক্ষণ তার নিজের গায়ে না পড়বে। ওই যে শামিমা, যে লন্ডন থেকে আপনার আফগানিস্তানে চলে গিয়েছিল নিজেকে সেবাদাসী করার জন্য, সেটা যখন ফিরে এসে যে নাস্তানাবুদটা হয়েছে, তার কোনো দেশ ছিল না, ব্রিটিশ তাকে হচ্ছে ইয়ে করেছে, সেই অবস্থাতে না পতিত হওয়া পর্যন্ত এই আফিম শেষ হবে না। আমি
আমাদের গার্জিয়ানদের কথা বলি যে আমরা আসলে আমাদের ছেলে মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে নারী ধর্ষিত হচ্ছে, যেখানে উলঙ্গ করে তাকে ফেসবুকে গত এক সপ্তাহ হয়নি সেটা সারা দুনিয়া দেখেছে, সেইখানে সে কোন লজ্জায় তারা বলছে যে তারা স্বাধীন, তারা মুক্ত। আজকে শারমিন মুর্শিদ, আমি এদেরকে কেন বলবো যে এরা হচ্ছে মৌলবাদী? আপনার কি আজ থেকে 10 মাস আগে শারমিন মুর্শিদের লোকাট ব্লাউজ, সরি আমি পোশাক নিয়ে কথা বলছি, তার গেট আপ, তার চাল চলন, তার কার্যক্রমে কখনো মনে হয়েছে যে সে হচ্ছে শিবির, সে হচ্ছে মহিলা ছাত্রী সংস্থা, বা সে কোনো মৌলবাদের ধারণ করে? এতদিনেও এসে উনি ব্লাউজের হাতা বানিয়েছেন, হ্যাঁ উনি এটা করেছেন, কিন্তু তার আচরণ, তাকে যারা চেনেন, এবং তিনি যে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে, তার যে মুর্শিদ, যে বাংলাদেশের যুক্তফ্রন্টের বোধহয় প্রথম সংসদ সদস্য, এবং সাংঘাতিক রকমের প্রোগ্রেসিভ একটা পরিবার, সেইখান থেকে আমি আজকে এনার বাবারা যদি বেঁচে থাকতেন কি বলতেন আমি জানি না, হয়তো আমার বাবা হলে তিনি সুইসাইড করতে চাইতেন, যে তার এরকম সন্তান তিনি জন্ম দিয়েছেন যে নিজের ব্যক্তির স্বার্থে একটা সিম্পল উপদেষ্টার পদ, একটা সিম্পল টাকার জন্য যারা দেশকে বিক্রি করতে পারে, তারা তাদের বাবাকে তো বিক্রি করেছে। কারণ যাদের বাবারা আমরা চিহ্নিত জানি যে তারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের সন্তানরা অনেকেই আজকে এই স্লোগান দিচ্ছে, তাহলে কি তারা তাদের বাবার জায়গায় হচ্ছে ইয়ে করলো না? মানে এই যে শারমিন মুর্শিদ যখন স্টেজে উঠলেন, উনি স্যালুট দিচ্ছেন, আপনার ওই সিচুয়েশন দেখে আপনার কি মনে হচ্ছিল? মানে এটার উত্তরটা আপনি আসলে কি দিবেন? ভুল ছিল কিন্তু এরা কি জ্ঞান উত্তর নাই, আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি না জানেন আপনি জানবেন, কিন্তু আপনি জানেন। আজকে ফরহাদ মজার একজন স্বীকৃত নাস্তিক, রাইট? তিনি ধর্মের মৌলবাদিতার চর্চা করেন। আজকে শহীদুল আলম স্বীকৃত নাস্তিক, আপনিও জানেন আমিও জানি, হ্যাঁ তিনি নিজে হচ্ছে লিভিং টুগেদার সারা জীবন, আমি এটাকে সম্মানের চোখে দেখেছি সারা জীবন, রেহমুনাম বাপার শহীদুল ভাইয়ের হচ্ছে সম্পর্কটাকে। সেই তারা যখন মৌলবাদের আবাদ করছে, আজকে সামিনা লুৎফা, তারা যখন মৌলবাদকে তোষণ করছে, তাদেরকে ব্যাগ দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট, ঠিক আছে, এই পার্টের ডিজাইনাররা আসলে তারা সারা জীবনে তারা জানে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা, ব্যক্তি স্বার্থ অথবা প্রতিহিংসা অথবা বিকৃত অথবা অসুস্থ, আমার কাছে মনে হয় এরা অসুস্থ, এরা অসুস্থ, এছাড়া আমার কোনো আসলে বলার কিছু নেই। সুমি খান কি বলবেন? আমি তো ভাবি এরা কারা? এই যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়ালে এই যে মেয়েরা, এরা কারা? আমি ভাবতে পারছি না এরা আমার রোকেয়ালের শিক্ষার্থী। আমি লজ্জা বোধ করছি। ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে আছেন রওশন আরা নিপা। আসলে কি বলবো, এই যে দুর্ভাগ্য, এই যে নিপা বলছেন শারমিন মুর্শিদের কথা, আমি বাংলাদেশ মহিলা পরিষদের জন্মলগ্ন বলেন বা বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাকালীন আমার মা যেহেতু সেখানকার লেজেন্ড নেতৃত্বে যারা ছিলেন, বিচারপতি আপনার হচ্ছে গিয়ে দেবেশ ভট্টাচার্য, চিত্রা ভট্টাচার্য দম্পতি বলুন, খান সারোয়ার মুর্শিদ, নূরজাহান মুর্শিদ দম্পতি বলুন, তাদেরকে, বেগম সুফিয়া কামাল নানু ডাকতাম, আমার মায়ের কারণে অনেকটা কাছে থেকে দেখেছি। তাদের সন্তানেরা এই যে যথার্থই বলেছেন আপনি রওশন আরা নিপা, যে যারা লিভ টুগেদার জীবন, ফরহাদ মজহার, ফরিদা পারভিন, ফরিদা ইয়াসমিন আপা, আর হচ্ছে গিয়ে আপনার ফরিদা আক্তার, সরি ফরিদা আক্তার আমাদের উপদেষ্টা, ফরহাদ মাজহার, রেহনুমা বলুন, ফরহাদ মাজহার, ফরিদা আক্তার বলুন, রেহনুমা, শহীদ ভাই বলুন, আমরা কাছে থেকে ওনাদেরকে দেখেছি, ওনাদের জীবনযাত্রা। কিন্তু কথা হলো এই যে বিকৃতি বলছেন, বিকৃতিটা যতক্ষণ ব্যক্তি পর্যায়ে থাকে ততক্ষণ ব্যক্তি পর্যায়ে, ইন্টারফেয়ারিং এর জায়গাটা ছেড়ে দিলাম। কিন্তু সেই বিকৃতি যখন দেশ ধ্বংসের হয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধ্বংসের হয়, সেই যে কার্ল মার্কসের সেই কথাটা, ধর্মকে যিনি আফিংয়ের সাথে তুলনা করেছিলেন, ঠিক তেমনি ভাবে অর্থের লোভ ফেমিনিজমকে বিকৃত অর্থে ব্যবহার করে, যে ফেমিনিজমের একটা জায়গা থেকে ওনারা চিন্তা করছেন
কি করে, কতটা ধৃষ্টতা থাকলে উইমেন ডে, what does it mean women's day? women's day এর একটা রক্তাক্ত অধ্যায় আছে। ক্লারা জেটকিন সমাজতান্ত্রিক বিপ্লবের নারী যিনি women's day জাতিসংঘের সাথে, জাতিসংঘের অংশ হয়ে, জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে 1907 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালিত হয়। সেই women's day কে ধ্বংসের যে মৌলবাদীরা ক্লাস 3 এর বেশি পড়তে দেবে না মেয়েদেরকে আপাদমস্তক, সেই বেগম রোকেয়ার যে মশারির ভিতরে করে করে মেয়েরা যাওয়ার যে বর্ণনা তিনি দিয়েছিলেন, সেই দিনটাতে মেয়েদেরকে ফিরাতে যারা চায় তারা সেই নারী দিবসকে এই শারমিন মুর্শিদ, এই ফরিদা আক্তারের হাত ধরে, হ্যাঁ, যারা এনজিও দাতা সংস্থার টাকা নিয়ে নিয়ে আরেকটি দাতা সংস্থা দিয়ে আজকে আমরা রোকেয়ালের ছাত্রীরা, সুমি খান, আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন রোকেয়ালের গেট ভেঙে সান্ধ্য আইন বাতিল করেছিলাম। আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন এই রোকেয়ালের গেট ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছিলাম যৌন নিপীড়ন বিরোধী আইন। আমরা রোকেয়ালের ছাত্রীরা সারা জীবন সত্যের পক্ষে ছিলাম। এই আমাদেরই রোকেয়ালের ছাত্রীদেরকে 71-এর রাতে, 25শে মার্চের রাতে গুলি করে হত্যা করে ওই সামনে যে রোকেয়ালের গেটের সামনে যে গাছটি, ওই গাছটিতে চুল সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এই রোকেয়ালের মেয়েরা কি জানে সেই ইতিহাসগুলো? এই যে পোশাকগুলো দেখছেন, যে পোশাকে আমি রোকেয়ালের ছাত্রী জানি, এই রোকেয়া হল বেগম রোকেয়ার নামে যদি হয়ে থাকে, বেগম কেন বলছি যদি শব্দটা আসছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনকে গত আগস্ট জুলাই অভ্যুত্থান থেকে তাকে কতভাবে তাকে অপমান করা হয়েছে, তার ছবিকে অপমান করা হয়েছে, তার লেখনীকে অপমান করে করে প্রচার করা হয়েছে। এই নারীরা কি সত্যিকার অর্থে কোনো নারী বা মানুষ হতে পারে তারা? হ্যাঁ, এবং তাদের ভবিষ্যৎ, তাদের এই যে সামিনা লুৎফার কথা বলছেন, তাদের মতো এই যে নারীগুলো আত্মবিধ্বংসী ভয়ঙ্কর ভাবে প্রজন্ম থেকে প্রজন্ম অন্ধকারে তারা দেখতে পাচ্ছে না। কাবুলে 5 বছরের বাচ্চাকে পর্যন্ত তার বাবা 80-90 বছরের মানুষের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে এক মুঠো ভাতের, এক মুঠো চালের জন্য, এক মুঠো খাবারের জন্য। আজকে তারা দেখতে পাচ্ছে না। আইএস এ শামিমার তুলনা দিয়েছেন, অসংখ্য শামিমার এক্সাম্পল দিয়েছেন আপনি, এরকম অসংখ্য শামিমা কিভাবে তারা ধ্বংস করে দিয়েছে পুরো নারী সমাজকে। মুসলমানদের নামে, ইসলামের নামে মুসলমান প্রজন্ম থেকে প্রজন্ম সারা জাতিটাকে, পৃথিবীর জন্য মুসলমানরাই তো ধ্বংস করছে। এবং তাদের অংশ হয়ে আজকে রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের নাতি, রাজাকারের প্রতি বুলশিট, তারা আজকে হাউ ডেয়ার দে আর, তারা আজকে এই পতাকা, এই মাতৃভূমি, 30 লক্ষ শহীদ, 3.5 লাখ আপনার বীরাঙ্গনা, যাদের পা উপরে দিয়ে মাথা নিচে চুলগুলো ইভেন চুলের সঙ্গে ঝুলিয়ে তাদেরকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে করে ইয়ে দিয়ে বেউনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যাদেরকে রক্তাক্ত প্রতিটা ঘর থেকে রাজাকার যে বলছে, রাজাকারের মেয়েদেরকে কি ছাড় দিয়েছিল পাকিস্তানি আর্মি? দেয়নি তো। ওরা কি ছাড় পাবে ভাবছে আজকে যে এত বড় বড় সুন্দর সুন্দর কথা বলছে? এই যে একটা ময়নার মতো একটা বাচ্চা মেয়ে, যাকে তার মাঝে বলছে তার সেলোয়ার দিয়ে ফিতা দিয়ে ঝুলিয়ে দিয়েছে, একটা বাচ্চাকে একটা হিজাব বলুন, পোশাক বলুন, শিশু, 5 বছরের শিশু বলুন, 10 বছরের শিশু, এ কন্যা শিশু একজনকেও তো বাঁচতে দিচ্ছে না। কিভাবে তাদেরকে ধরে ধরে নিয়ে বর্বরোচিত ভাবে ধর্ষণ করছে। ছেলেদেরকে বাঁচতে দিচ্ছে না, ছেলেদেরকে কিভাবে ধর্ষণ করছে। পাকিস্তানের কারাগারে ইমরান খানকে অ্যাবিউজ করেছে ওরা, ইমরান খানের আইনজীবী অভিযোগ করেছে, ডন পত্রিকায় নিউজ এসছে। এই যে পাকিস্তানের পথে বাংলাদেশকে নিয়ে গর্ব প্রকাশ করছে, সেই বাংলাদেশের নারীদের আজকে কি বলা যায় এদেরকে? তারা কি অন্ধ? তারা বিকৃত? তারা অবশ্যই মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। অবশ্যই তাদের মধ্যে, যেটা সুলতানা প্রশ্ন করেছেন, অর্থগৃধ বলুন, লোভ বলুন, আজকে নারীর ক্ষমতায়নের কোন জায়গায় বাংলাদেশ ছিল? একজন নারী ডিসি, নারী বিচারক, তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন, নারী ওসি, নারী পুলিশের, নারী সেনা কর্মকর্তা প্রথমবারের মতো বাংলাদেশ দেখেছিল। সেই বাংলাদেশে আজকে
তারা রাজাকারের নাতিপুতির নাম দিয়ে তারা গর্ব প্রকাশ করছে। এটা কি গর্বিত না গর্বিত সেটাই বুঝতে হবে। আমি এখানে একটু এটা কি বলতে চাই, তারা কি রাজাকারকে নরমালাইজ করার চেষ্টা করছে? হ্যাঁ তারা কি আমি রাজাকারকে বলতে নরমালাইজ চাচ্ছি। করার চেষ্টা করছে? এখানে নরমালাইজ বা অ্যাবনর্মালের কোনো কিছু, একটা রাজাকার বাহিনী আলবদর বাহিনী কেন হয়েছিল, কেন গ্যাজেট হয়েছিল পাকিস্তান বাহিনী, পাকিস্তান আর্মি, পাকিস্তান পূর্ব পাকিস্তান সরকার গ্যাজেট করে, একটা গ্যাজেট কখন ঘোষিত হয়, ওদের অর্থ বরাদ্দ ছিল গোলাম আজম বসে টিক্কা খানের সাথে বসে, সেই ছবিও আমরা জানি, সেই ইতিহাসও আমরা জানি। সেই টাকা নিয়ে নিজের মা নিজের বোন তাদেরকে ধর্ষণের গণধর্ষণের হচ্ছে গিয়ে জন্য তুলে দিয়েছে, নিজের মাটি তাদের হাতে তুলে দিয়েছে যারা, তারা বিচারে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সরাসরি তারা প্রমাণিত হয়েছে তাদের অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তাহলে সেই অপরাধীরা যখন আদালতে প্রমাণ হবার পর সেটা এদের মতো করে জাল স্বাক্ষর করে কোর্টের বিচারপতিদেরকে বের করে দিয়ে নকল আদালতে হয়নি, সেটা একেবারে জাস্টিফাইড ভাবে সেটা ন্যায় বিচার স্বচ্ছতার সাথে সেই আদালতে 1973 অ্যাক্টে সেই বিচার প্রক্রিয়াটা হয়েছে সারা পৃথিবীতে, যেটা সম্মানিত এখনো। তো তাহলে সেই জায়গায় আজকে ওনারা এই দাবিটা করা তারা আত্মঘাতী, অবশ্যই আত্মঘাতী। না আমার কাছে শুনে মনে হয় জি ধরেন আপনি সামিনা লুৎফা এদের কথা বলেছেন, ধরেন এরাই তো ধরেন এরা তো আমাদেরই বন্ধু বান্ধব, রাইট, আমাদেরই কাছের। হ্যাঁ, তো আমরা তো সেই একই মিছিলেই ছিলাম যেদিন আমরা রোকেয়া হলের গেট ভেঙে সূর্যাস্ত আইন বাতিল করেছিলাম, যেদিন আমরা রোকেয়া হলের গেট ভেঙে আমরা যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন করেছিলাম, কিংবা যেদিন আমরা শাহবাগে রাজাকারের ফাঁসির দাবিতে গিয়েছিলাম, সেদিন তো এই সামিনা লুৎফারা আমাদের সঙ্গেই ছিলেন। কিভাবে তারা এতখানি আপসাইড ডাউন করতে পারলেন? কিভাবে তারা এই এরকম জায়গায় যেতে পারলেন? কি ঘটনা কি তাদের? আমি এটা আসলে একটা সাংঘাতিক রকমের মানে বিস্ময়। আপনি যে আপনার বোধহয় আপনি যখন শাহবাগে ছিলেন আপনার মনে আছে আরিফ নূর নামে একটা ছেলে স্লোগান দিত বাবরি চুলে উদিচির, আমি তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম। সেই আরিফ নূর, আপনি অবাক হবেন যে জুলাইয়ের উদিচির, যে উদিচিটা জুলাই ওই যে তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনের একটা বড় পার্ট ইয়ে করেছে সেই আরিফ নূরের নেতৃত্বে, এবং সেই আরিফ নূর আপনি পুরো উদিচিটাকে দখল করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের বা যারা হচ্ছে এই ইন্টিরিম সরকার বা এই অভ্যুত্থানের বিপক্ষে কোনো মত দিয়েছেন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, বড় বড় স্ট্যাটাস দেন এবং উনি এখনো দেন। অথচ তার স্লোগান, সে কিন্তু লাকি আক্তার বা শাওন এদের পরপরই আরিফ ছেলেদের মধ্যে দুই একজন যারা স্লোগান দিত। আপনি খান আসাদুজ্জামান মাসুমের কথা মনে আছে, যুব ইউনিয়ন, হ্যাঁ তখন যুব ইউনিয়ন করতো। তো সে আমি কিছু এই ছোট ভাই পেয়েছিলাম যাদেরকে শাহবাগে গেলে চা খাইতাম, যারা আমার বাসায় আসতো, একটা আত্মিক সম্পর্ক হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে, যেহেতু অনেক সময় থেকেছি, আমি অনেক সময় দিয়েছি। তো এরা প্রত্যেকেই মিউ মিউ করে কথা বলে এবং এদের আপনি জোবাইদা নাসরিন কণা আপার কথা বলেন। এক্স্যাক্টলি, আমি এটাতে আসছিলাম। জোবাইদা নাসরিন কণা, যিনি মতিয়া চৌধুরীর মতো নেত্রীর সান্নিধ্য পেয়েছেন, এবং আজকে আমার বলতে দ্বিধা নেই আজকে কতটা তার অবশ্যই মেধা ছিল, কিন্তু তিনি মতিয়া চৌধুরীর সেই জায়গায় সাপোর্টেও অনেক কিছু পেয়েছিলেন। আমি তার সাক্ষী, কারণ আমি তার বন্ধু এবং আমি মতিয়া চৌধুরীর অনেক কাছে ছিলাম, তার মতো অতটা না বাট কাছে ছিলাম। তাকে কন্যা সম স্নেহ করতেন সেই মানুষ কিভাবে, এবং এইটার মানুষের আমরা মুখোশটা চিনি, মানুষ আসলেই জন্মগতভাবে একটা লোভী, একটা স্বার্থপর জিনিস। মানুষ অনেক চেষ্টা করে মানুষ হয়, এটা কিন্তু সত্য। বলা হয়ে থাকে একজন রাজাকার সারা জীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না। তেমনি ভাবে আজকে সামিনা লুৎফা, আজকে এই যে কণা, আজকে এই আরিফ নূর বা আরো যারা এই যে আন্দোলন তথাকথিত ষড়যন্ত্রের, আপনি দেখেন লাকি আক্তার, তারও কিন্তু সক্রিয় কোনো ভূমিকা নাই।
ঠিক আছে, যিনি একদম পুরো দেশের একটা প্রতীক হয়েছিলেন, যিনি মুক্তিযোদ্ধারা যখন গলায় মালা পরালো, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে গত 11টি মাস ধরে, আপনি কি শাওন, লাকি আক্তার এদের কোনো কিছু দেখতে পাচ্ছেন? কোনো একটা তো লাকি আক্তারের কথা আমি জানি, সে তো খুব হুমকির মধ্যে আছে। হ্যাঁ, হুমকির মধ্যে আছে, কিন্তু একটা সাংগঠনিক, আপনি যখন এদেরকে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি যখন বিদেশে বসে এসব কথা বলি এটা খুব সহজ, এটা সত্য, এটা সত্য, কিন্তু আমার কথা হচ্ছে যারা রাজনৈতিক দল, যেই সংগঠন, আপনি রাজনীতি যখন করতে আসবেন তখন আপনার জেল জুলুম এটা কি আপনার মুঠের মধ্যে? আজকে পাকিস্তান আমলে বঙ্গবন্ধু তার জীবনের কতটা বছর উনি অলওয়েজ নাকি ব্যাগটা গুছিয়ে রাখতেন যে কখনো নাকি যেতে হয়, উনি কখনো কোথাও ওই জায়গায় ছিলেন না। তাহলে আমাদের আজকে এই যে ব্যাপকভাবে আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? একজন নেতার সমস্যা। একজন নেতা যিনি রাস্তায় নেমে ওই জায়গাটা দেখাবেন প্রতিবাদের, এবং আশ্বস্ত, শুধু আশ্বস্ত না, উনি নিজে কাজটা। আর একটা সমস্যা আছে, আমি এত কিছু করি, সরি কিছু মনে করুন, একটু আগে আপনার একটা শো দেখতেছিলাম, নাম বলবো না, কিন্তু সবাই আমি 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 এই করেছি, আমি সেই করেছি, আমি এমন করেছি, আমি তমক করেছি। আমরা, হ্যাঁ, আমি শব্দটা না খুব সংকীর্ণ, শুধুমাত্র শেখ হাসিনার ক্ষেত্রে সবাই বড়গুলায় বলেন যে উনি আমি করেন, কিন্তু উনি তো কিছু করে দেখিয়ে আমিটা বলেছিলেন। উনি কিছু করে দেখিয়ে গত 16 বছর, আপনারা জানেন নারীর ক্ষেত্রে সুমি একটু বলছিল সারা বিশ্বে নারীর অবস্থানটা কি ছিল, বাংলাদেশের নারীর ক্ষেত্রে গত 16 বছরে বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল অনেকেই বলেন। তো এই যে আমিত্ব থেকে বের হয়ে আমরা, আপনি দেখেন আজকে বিএনপি বড় ভূমিকা নিতে পারতো, গত 10 মাস তারা ব্যক্তি স্বার্থের জায়গা করেছে, চাঁদাবাজি যত অকাম করেছে, এবং আমরা কিন্তু শুরুতে একবার মনে আছে কিনা বলেছিলাম। সুমি খান, আজকে সারাদিন দেখলাম বিএনপি স্লোগান দিয়েছে যে মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। এইটাতে আমি আসতেছিলাম, সুমি বলার পরে আমি বলবো, সুমি আপা বলার পরে। সারাদিন দেখলাম তারা খুব মিছিল করলো, কোথায় কোন সাহসে আজকে এরা এখন এই আমি কে তুমি কে রাজাকার স্লোগান দিয়ে নেমেছে? কে তাদের সাহস দিচ্ছে এটা? সুমি খান শুনতে পাই না, আনমিউট করুন। সুমি খান আনমিউট করুন। হচ্ছে বারবার যে কথাটা আমি বলেছি, আবারও সেটা রিপিট করছি এখানে, কারণ এটা আমাদেরকে রিপিট করতে হবে। আমরা নিজেদেরও আমাদেরকে বারবার মানে বুঝবার একটা ব্যাপার আছে, কারণ এরা কিন্তু মাঠে নামছে, কেউ হচ্ছে গিয়ে অনুপ্রাণিত হয়ে স্রোতের সাথে, আর অধিকাংশ হচ্ছে আপনার এরা পেইড এজেন্ট। কেননা আজকে দেখুন আপনি ডক্টর মনীষাকে আমি দেখলাম বরিশালে, সে আজকের দিবসটা পালন করছে। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য বাম রাজনীতি করা। সে যদি কমিউনিজমেও বিশ্বাস করে, সে যদি মার্কস এঙ্গেলসও পড়ে থাকে, সে যদি ক্লারা জেটকিন সম্পর্কেও ধারণা হয়ে থাকে, যেখানে লেনিন ক্লারা জেটকিনের সাথে ইন্টারভিউতে সরাসরি বলেছিলেন এটা, যে সেই বলশেভিকদের সেই জায়গাটা কিচেনটাও সরকার দায়িত্ব নিবে, যে একজন কন্যা সন্তান এবং একজন নারী তার সৃষ্টিশীলতা, তার ক্রিয়েটিভিটি, তার যোগ্যতাটা পরিপূর্ণভাবে সমাজ রাষ্ট্রের প্রতি নিবেদিত থাকবে, তাকে সম্মান দেওয়া হবে। একটা নারী মানেই কিচেন ঢুকবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে থেকে 150-200 বছর আগে যখন লেনিন এটা বলেছেন ক্লারা জেটকিনের সাথে ইন্টারভিউতে, তিনি একজন সাংবাদিকও ছিলেন, তিনি নারী অগ্রগামী একজন নারী ছিলেন, কমিউনিস্ট নেত্রী ছিলেন, এবং পৃথিবীর শত শত দেশে এখনো নারী দিবস পালন করা হচ্ছে। বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলোতে নারীকে দেখলেই 8ই মার্চের দিন ফুল দিয়ে সম্মান করা হয় নারী বলে। আর আজকের দিনটা, যেই দিনটার পরে ঘরে ঘরে নারী ধর্ষিতা হচ্ছে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ধর্ষিতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালকে ভয়ঙ্কর একটা মেয়েকে গণধর্ষণের জন্য নিয়ে একটা হলের ছাদের উপর, এটা কালকে একটা পত্রিকা নিউজ করেছে, হ্যাঁ, কালকে রাতের নিউজ। তাহলে আমরা আজকে কোন জায়গাতে দাঁড়িয়ে এই দিনটাকে তাদেরকে উইমেন্স ডে করতে হচ্ছে, এবং তারা রাজাকার, বাপ দাদা রাজাকার বলে স্লোগান দিচ্ছে। তাদের ভিতরে একবারের জন্য এই পতাকাটা কার, লাল সবুজ পতাকাটা লাল কি, তার বাংলাদেশটা কিভাবে এসেছে? এত সহজ ছিল কি? কোনো ইতিহাস পড়েনি? বিশ্ববিদ্যালয় কি এমনি এমনি এসেছে? যদি আপনি জামাত শিবিরকে বলেন, তাহলে বাম রাজনীতি, যেই কথাটা
আপনার নিপা আপা বলেছেন, সে কথার জায়গায় যদি আমি আজকে আসি, মহিলা পরিষদ কোথায়, বেগম সুফিয়া কামালের মহিলা পরিষদ কোথায়, কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল কোন অবস্থান থেকে মহিলা পরিষদ? 70 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠিত হয়, 69-এর গণ অভ্যুত্থানের পরে। আজকে সেই মহিলা পরিষদ যে পরিবারতন্ত্র যে জিম্মি, আজকে ফৌজিয়া মুসলিম, সীমা মুসলিম দুই বোন মিলে তো জমিদারি চালাচ্ছেন। মহিলা পরিষদ যে জমিদারি চালাচ্ছেন, তারা রাজপথে কোথায়? আজকে ফরিদা আক্তারকে নিয়ে এই যে হাজার হাজার কোটি টাকা এনজিও, মাহফুজা নামের ওয়াইফের মানুষের জন্য ফাউন্ডেশন না মহিলার জন্য ফাউন্ডেশন, কোথায় তারা আজকে? কোটি কোটি টাকা খালি ফান্ড লুটে পুটে খাবেন, মরতে তো হবে একদিন। এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সাত ভূতে লুটে খাবে, ওরকম বহু বহু এনজিও চলে গেছে। আজকে সুলতানা কামাল কোথায়? তিনিও তো একজন উপদেষ্টা ছিলেন, তিনি বেগম সুফিয়া কামালের কন্যা। লাকি তো পরের জেনারেশনে এসেছেন, লাকি ওরকম কোনো পোর্টফোলিও তার নেই যে পোর্টফোলিও নিয়ে তিনি নামবেন। আমরা যাদের নেতৃত্বে রাজপথে নেমেছি, সুলতানা বলেন, নিপা আপা বলেন, আমাদের সামনে কারা ছিলেন, সেই জেনারেশনে যারা এখনো দেশে বিদেশে ইউএনএ আসেন প্রতি বছর। হ্যাঁ, ইউএনএ, আপনার ইউএন ওমেনের কোটি কোটি টাকার ফান্ড, ওনাদের ফান্ডে 1000 কোটি টাকার ফান্ডে মহিলা পরিষদ চার জন্য, এই ধর্ষকদের তাবেদারি করার জন্য। এই জন্যই আজকে এরা রাজাকার স্লোগানগুলো দিচ্ছে, এদের কারণে, এই পৃষ্ঠপোষকদের কারণে। সুমির সাথে আমি একটা তথ্য যোগ দিতে চাই, সেটা হচ্ছে আপনি সবচেয়ে বাংলাদেশে গত 16 বছর আপনি 80-র দশক খেয়াল করবেন, যে পরিমাণ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও ছিল, সেটা ইকোনমিক্যাল চেঞ্জের সাথে সাথে নারীর উন্নয়নের সাথে সাথে সেই এনজিও গুলোর কিন্তু ফান্ড হুমকির মুখে পড়ে যায় এবং সাংঘাতিক রকমের তারা, কারণ তাদের তো ক্রাইসিস নাই। ক্রাইসিস না থাকলে এনজিওর কাজ কি? আপনার হাতে ইস্যু লাগবে। তো ইস্যুগুলো যখন শেষ হয়ে গিয়েছে, এই যে মানুষের জন্য ফাউন্ডেশন বলেন, এই মহিলা পরিষদ, অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, আরো কত কত নারী, গ্লোবাল নারী বোধহয় উইমেন নেটওয়ার্ক একটা ছিল, শ্রীন ছিল, নারী পক্ষ, এরকম অসংখ্য এনজিও যেটা ফুলে, প্রশিকা, আরো অনেক। তো এরা যে ফুলে ফেপে উঠেছিল, সেখান থেকে যখন অর্থনৈতিক উন্নয়নের জায়গাটা আসে, তখন কিন্তু তাদের এই ফান্ডের একটা ক্রাইসিস শুরু হয়ে যায় এবং পরবর্তীতে সমস্ত এনজিও যখন 2016 সালে রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তখন সব এনজিও গুলো রোহিঙ্গা কেন্দ্রিক, মানে এই যে রোহিঙ্গা এই ইস্যুটাতে কক্সবাজারে দেখবেন হাজার হাজার এনজিও, এবং এই সব এনজিওরই ডালপালা, তারাই নতুন করে প্রজেক্ট ভিত্তিক ওখানে কাজ শুরু করে। এরপরে যখন রোহিঙ্গাকে আপনার প্রত্যাবর্তনের কথা আসলো, সবচেয়ে আগে কারা বাধা দিয়েছে আপনি মনে করে দেখেন, তারা বাধা দিয়েছে। আমি জানি সেটা, আমি নিউজগুলো পড়তে গেছি, আমি প্রত্যক্ষদর্শী এসবের। এক্স্যাক্টলি। তো এই যে আজকে ক্রাইসিস, তারা কোথায় মানে কি? আমি সুমি খানের প্রশ্নের উত্তরে বলতে চাই, তাদের তো রমরমা অবস্থা। না না, সেটা তো তাদের নির্লজ্জতা, তাদের সেই নির্লজ্জতা ওদেরকে তো কানে ধরে, সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি মনে করি ওনাদের কানে ধরে আজকে মানুষের কাছে বেগম সুফিয়া কামালের কাছে নথি স্বীকার করা উচিত যে বেগম সুফিয়া কামালের ছবি বাংলাদেশ মহিলা পরিষদের ওই জায়গাতে ওনারা যে কলঙ্কের সৃষ্টি করেছেন গত 1 বছর ধরে, সেই কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তিটা কোথায় হবে এবং কবে, কখন, কিভাবে বাংলাদেশের নারী জাগরণের যে অগ্রদূত বেগম রোকেয়া বলুন, জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল বলুন, জাহানারা ইমাম বলুন, তাদের শিষ্য যারা, তাদেরকে যখন পরিকল্পিতভাবে মহিলা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকেও এখনো যারা আছেন তারা সোচ্চার আছেন, তারা তাদের জায়গা থেকে সোচ্চার, কিন্তু তাদেরকে অর্গানাইজ করবে কে? এখনো যদি নিপা বলছিলেন যে তাদের তো রমরমা অবস্থা, সেই রমরমা অবস্থার কারণে কি আমরা গত 1 বছর ধরে সায়ানকে তো দেখলাম না। সায়ান সেটা আমি বলছি যে এত নারী নির্যাতিত হলো, ধর্ষিত হলো, নারীর কাপড় উলঙ্গ করা হলো তাদেরকে, হ্যাঁ, কিন্তু সায়ানকে দেখলাম না। বাঁধন কোথায়, সায়ান কোথায়? এত বড় বড় কথা। আজকে সায়ান, আপনি দেখেন, আমরা অনেকেই বলেছি যে সায়ান মৃত হয়ে গেছে, রাইট? তারপরে মাঝে উনি বললেন এনসিপির সাথে ওনার কোনো সম্পর্ক নাই, একদম খুবই বিরক্ত উনি, কারণ হয়তো উনি সেই ধান্দাটা ঠিকঠাক মতো পাচ্ছিলেন না, মানে ওনার সুবিধার কোটাটা হয়তো ওই এক হুমকি দেওয়ার পরে সে আবার নিশ্চুপ হয়ে গিয়েছে। এবং আজকে সে সগর্বে স্টেজে, আমি দেখলাম সে হচ্ছে স্টেজ শেয়ার করছে,
জুলাই নারী মুক্তি দিবস নাকি একটা হচ্ছে। জুলাই উইমেন্স ডে। ও জুলাই উইমেন্স ডে, আপনি সাহস মানে উইমেন্স ডে, আমি সেটাই বললাম, হ্যাঁ কতটা ধৃষ্টতা তাদের, বলেছে নির্লজ্জতা। রাজাকার স্লোগান যে লুকাতে চেয়েছিল, এক্স্যাক্টলি, আমি সেটাতেই আসছি। ওরা যেটা লুকাতে চায়নি, ওরা একই সাথে, আপনি ওরা আরো গর্বিত, আমি সেই জন্য বললাম যে তারা এটাকে দিয়েছে যে ওটাকে এস্টাবলিশ, আপনার কানকে দুটো ব্যালেন্স পদ্ধতি, এবং এটা একটা খুবই চমৎকার ক্যাম্পেইন। ইটস এ ক্যাম্পেইন, আপনাকে স্বীকার করতে হবে, খুব নিখুঁত ক্যাম্পেইনের মাধ্যমে তারা দেখেন একটা টেনশন ক্রিয়েট করে, তারপর তারা একটা কাজ করে, আবার একটা নিচে আসে, আবার করে, মানে অ্যাসিড টেস্টের মতো তারা টেস্ট করে, আবার সেটাকে দেখেন। আমরা কিন্তু বলেছিলাম যে 14ই জুলাইয়ের যে রাজাকার স্লোগান, সেটা ছিল একটা অ্যাসিড টেস্ট, মানুষ কিভাবে নেয়। মানুষ যখন এটাতে অনেক বেশি হয়ে গেল, বিরক্ত হয়ে গেল এবং রেগে গেল, তখন তারা কিন্তু পরের একটা লাইন যোগ করে দিয়েছিল, কে বলেছে স্বৈরাচার, তারা বলেছিল তারা ক্ষোভের সাথে। এরপরে তারা দেখেন ধীরে ধীরে এসে, প্রথমে জামায়াতের আমির বলে সে নারী স্বাধীনতা কে কি পড়বে সেটাই উনি কোনো কিছু মনে করবেন না, আবার একইভাবে বাজারের মধ্যে মাইকিং হয় পাবলিকলি, একদম ওপেনলি, যে কোনো মেয়ে বাজারে আসতে পারবে না, ঠিক আছে, একইভাবে। এবং নারী সাংবাদিকদেরকে কিন্তু ঠেকানো হয়েছে, তারা কোনো অ্যাসাইনমেন্টে যেতে পারবে না। এক্স্যাক্টলি, তাদের কোনো অ্যাসাইনমেন্ট। আরেকটা জিনিস আপনি সুলতানা খেয়াল করেছেন কিনা, গতকাল বোধহয় এসেছে, যেটা গতকাল পরশু, গত সপ্তাহে একটা বিল ওরা অধ্যাদেশ করেছে, সরকারি নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না। আমি ভেবেছিলাম এটা সার্বজনীন, তারপরে এটা যখন আমি দেখলাম যে নারী কর্মকর্তা, শুধুমাত্র নারী কর্মকর্তাকে আপনি স্যার বলতে পারবেন না। মানে আপনি দেখেন, প্রথমে কিন্তু তারা প্রচারটা চালিয়েছিল, নারী আবার মানুষ নাকি, হ্যাঁ না, তারা প্রথমে প্রচারটা চালিয়েছিল যে কোনো সরকারি কর্মকর্তাকে স্যার বলা বাদ এরা। তারপরে যখন বিলটা পাস হলো, অধ্যাদেশটা জারি হলো, সেখানে না, পুরুষের এখানে কোনো কিছু না, এখানে আছে নারী। এখন আমার আশঙ্কা হচ্ছে আদৌ নারী কর্মকর্তা কতজন থাকবেন, তাদের যে প্ল্যানটা আছে 1 বছর, সেটা হয়তো ধীরে ধীরে তারা কমিয়ে আনছেন, যেমন সাংবাদিকরা যেতে দিচ্ছেন না, নিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বিসিএস এ তারা একটা স্পেশাল কোটা করেছে, কলেজের একটা কোটা করেছে, এই যে নানাভাবে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণের মাধ্যমে নারীর জায়গাটাকে তারা ফোর্স তো করছেই, জোর জবরদস্তি, কিন্তু একইভাবে যেমন ধরেন নিয়োগ বা বিভিন্ন ভাবে তারা এই জায়গাগুলোতে খুব পরিকল্পিতভাবে তারা ছেটে ফেলবে, সেটা কিন্তু খুব নীরবে হবে, সেটা কিন্তু খুব সরবে হবে না। আপনি দেখবেন ধীরে ধীরে আপনাকে যখন আপনার সংসারে কেউ নিয়ন্ত্রণ করতে চায়, বলে আমি কত ভালো, আমি আমার ওয়াইফকে চাকরি করতে দেই, মানে উনি যতক্ষণ দিবেন ততক্ষণ আপনি চাকরি করবেন। এক্স্যাক্টলি, তো এই যে ব্যাপারটা মায়া করছে, এখনো নারীরা রাস্তায় আছে, এখনো বিশ্বাস করছে, এখনো নারীরা তাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। জি, এখন আমার মানে এই যে মানে সায়ানরা তো তাহলে বাংলাদেশকে নারীদের জন্য দুর্বিষহ করে তুলছে নাকি? তাতে তো তাদের সমস্যা না, আমি ভুলে গিয়েছিলাম সুলতানা এই কথা বলতে। আজকে নুতরা বা ফরিদা বা এদের তো কোনো সমস্যা নাই, এরাদের ভিসা রেডি, এদের ছেলে মেয়েরা কেউ দেশে থাকে না। আপনি জানেন যে ফরাদ মজারের মেয়ে এখানে খুব বড় ল ইউনিভার্সিটি টিচার, খুবই তো এরকম নিত্রা মেয়েও তো ইউনিভার্সিটিতে পড়তে এসছে বাইরে, বা আরো সন্তান নাই, গীতিয়ারা নাসরিনের সন্তান নাই, সন্তান নাই। তার মানে কি, তারা কিন্তু তাদের জেনারেশন নিয়ে কোনো চিন্তা নাই, এবং যদি জেনারেশন থাকতো, তারা যেহেতু সুবিধা ভোগে, কারা সমস্যায়, আমি এর আগে আপনার কথা বলেছিলাম যে শেখ হাসিনা আজকে চলে যাওয়ার পরে ওই গ্রামের মেয়েটা সমস্যায় পড়েছে, যে আপনার স্টাইপেন্ড পেত, ঠিক আছে, যে স্কুলের যে কোটা শিশুদের, যে কন্যা শিশুদের, এবং কোটা সিস্টেম বাতিল হওয়ার পরে আপনি কোন মেয়েরা সমস্যায় পড়েছে, গ্রামের কৃষকের মেয়েরা, গ্রামের মুদি দোকানের মেয়েরা, টেম্পু চালকের মেয়েরা, যারা স্কুলে যাবার জন্য সে এক্স্যাক্টলি, শুধু স্কুলে যাওয়া না, স্কুলের শিক্ষকতা তার একটা বড়, আমি আপনাদের বোধহয় গল্প বলেছিলাম যে আমার গ্রামে একটা শুধুমাত্র স্কুল শিক্ষকের চাকরি করার কারণে একটা 11 বোনের সংসার কিভাবে পুরোটা পাল্টে যে তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
তারা ওটাকে ইয়ে করেছে। এই না, যে এখন ধরেন তারা যে আন্দোলন করছে কিংবা এই যে নারী দিবস পালন করছে আজকে, হ্যাঁ, এখন তার এনসিপির ভিতরেই তো নারীরা যৌন নির্যাতনের শিকার এবং তারা বারবার হয়েছে, বিচার পাচ্ছে বারবার না। যৌন নির্যাতনের ভাই শিকার হয়েছে। যে কয়জন চিৎকার করছে তারা করছে, কিন্তু বাকিরা তো ওটাকে মেনে নিয়েছে। আজকে নীলা ইসরাফিল কোথায়? হ্যাঁ, নীলা ইসরাফিল কই? উনি তো এত ভালো জায়গায় ছিলেন। আরো দুই একজন যারা কথা বলেছে তাদেরকে তো তুমি আইদার রক্ষিতা বা কেপ্ট হয়ে থাকবা, অথবা তুমি আমাদের গুণগান গাইবা। আপনি থাপ্পড় খাবেন, আপনি বলবেন আহ কি সুন্দর, থাপ্পড়টা কত মিষ্টি, ঠিক আছে? আমি আরো খারাপ ভাষায় বলতে পারি। আমার হচ্ছে নিপা আপা একটা কথা মনে পড়ছে, আমার ভাই, বড় ভাই, খুবই ও একজন বড় কর্পোরেট কর্মকর্তা, কিন্তু খুব মজা করে কথা বলবো। একটা কথা বলতো যে চট্টগ্রামের ভাষায় বলে যে, ভাই সাহেব আমাকে লাথি মারতে 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 খাটের নিচে ঢুকাই দিছে, কিন্তু গায়ে ভাই হাত তুলে নাই, একদম হাত তুলে নেয় গায়ে। এখন নারীদের লাথি মারতে মারতে খাটের তলে ঢুকাইছে, কিন্তু গায়ে হাত তুলে নাই। আমি এদেশে কাল নামে একটা পত্রিকার কথা আমি আপনাকে এখন বলতে চাচ্ছি, মাসিক পত্রিকা, আপনাদের কারো মনে আছে কিনা? এই পত্রিকার সম্পাদক ছিলেন নূরজাহান মুর্শিদ, শারমিন মুর্শিদের মা। আমার মা সেই পত্রিকাগুলি আনতেন এবং সেই পত্রিকা আমাকে আমার একেবারে শৈশবে 5, 6 থেকে 7 উঠছি সেই সময় আমাকে শিখিয়েছে নারী দিবস, ক্লারা জেথিনকে চিনিয়েছে সেই পত্রিকা। তারই কলঙ্ক, আমি কি বলবো, তার কন্যা শারমিন মুর্শিদ আজকে উপদেষ্টা। হ্যাঁ, এর চেয়ে দুঃখজনক এই সামান্য উপদেষ্টার পর বলুন তো। দেখেন, আমি বলি যে শারমিন মুর্শিদদের কি হারাবার কিছু ছিল? তাদের পুরো পরিবার। না, এই পদ থেকেই তো আপনি প্রতিবাদের জায়গায় আসেন না কেন? তিনি তো সেদিন একটা বক্তব্য দিয়েছেন, ভালো লেগেছে যে হ্যাঁ তার বক্তব্যটা বেশ প্রতিবাদী, মেয়েরা এই করবে সে করবে, মেয়েদেরকে বের হয়ে আসতে হবে, মেয়েদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মেয়েরা আমি যাব। হ্যাঁ, দুজন মিলে আবার আজকে রিক্সায় করে করে যাচ্ছেন। শো অফেরও একটা সীমা আছে। উনি আর ফরিদা যে রিক্সায় করে করে যাচ্ছেন, শো অফ করছেন, লজ্জা থাকা উচিত। সেই মায়ের কাছে যান দেখি, যেই বাচ্চাটাকে গণধর্ষণ করা হলো মসজিদের ভিতরে, সেই মায়ের কাছে যান দেখি যে বাচ্চাগুলোকে গণধর্ষণ করে করে একটার পর একটা বাচ্চাকে মাদ্রাসায় গণধর্ষণ, ছেলেদেরকে বলৎকার করা হচ্ছে, বাচ্চাগুলো কাঁদছে, মায়েরা কাঁদছে। এই যে ওই নারীর কাছে যান যাকে হচ্ছে বিবস্ত্র করে, দেখি তিনি তো নারী শিশু, এই শিশুগুলোর কাছে যাবার কোনো মুখ আছে? তারা তো তারা বুঝতেই পারছেন না, অথবা their brain is not working। তারা বুঝতে পারছেন কারণ তাদের একটা পা বাইরে আছে। কলঙ্কজনক অধ্যায়। এই বাংলাদেশ জাগবেই, এই বাংলাদেশ জাগবেই, এই বাংলাদেশ এখনো বেগম সুফিয়া কামালের সেই অবদান, বেগম সুফিয়া কামালের তৈরি করা, রোকেয়ার মাটি, বেগম সুফিয়া কামালের মাটি, জননী সাহসিকার মাটি, নূরজাহান মোর্শেদের মাটি, তার কন্যা ধারণ করুক বা না করুক, সেই মাটি থেকে নারী জাগবেই, নারী উঠবেই। এবং সেই নারী জাগরণ থেকেই নারীরা আজকে, এই নারীরা তো পেইড নারী, তারা এনজিওর দাতা সংস্থার 1000 কোটি টাকা নিয়ে তারা এসেছে। এই রোকেয়া হল, সেই রোকেয়া হল, সুলতানাদের বলুন, আমাদের সবার বলুন, এই যে রাজপথে প্রতিটা নারী হল থেকে মেয়েদের বের হয়ে আসা, সান্ধ্য আইন বাতিল করার এই গৌরবোজ্জ্বল অধ্যায় জাগবেই, আমি বিশ্বাস করি। এবং সেখানে ধসে পড়বে যত রকমের অন্যায়, যত রকমের নিপীড়ন এবং নারীর বিরুদ্ধে। এই যে ডাক্তার মনীষারা, আমি মনে করি তাদের কাজকে চিহ্নিত করে রাখা উচিত। তাদের মুখ এই কলঙ্কিত অধ্যায় গণমাধ্যমের প্রতিটা শাখা দিয়ে যেভাবে বারবার করে এদের মুখোশ খুলছেন। আপনারা দুজন একটু আমাকে একটু বলুন তো, আমি রোকেয়া হলের শিক্ষার্থী নিয়ে আমার অসম্ভব রকম গর্ব ছিল, কারণ সেই প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত এই রোকেয়া হলের নারীরা সবকিছুতে নেতৃত্ব দিয়েছে। 52 ভাষা আন্দোলন বলুন, মুক্তিযুদ্ধ বলুন, 6 দফা বলুন, এই যে বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি ধাপে আমাদের এই রোকেয়া হলের নারীরা অবদান রেখেছে। কোনো একটি অবদান, কোনো একটি ভূমিকা কলঙ্কজনক নয়, কোনো একটি ভূমিকা অন্ধকারের জন্য নয়, সামনে এগোনোর জন্য প্রতিটি স্তরে। এই 2024 আর এই এখন এসে এই মেয়েরা সেই সব গৌরবে কালিমা লেপন করছে কেন? আর এর বাইরে আর কোনো কালিমা কি রোকেয়া হলের ইতিহাসে আছে? রওশনা নিপা, জানা আছে আপনার? আমার জানা নেই। আমি দুর্ভাগ্যবশত ঢাকা, অথবা গর্বিত যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রী ছিলাম।
তো একইভাবে রোকেয়া হল বোধহয় আলাদা একটা মাধুর্য, আলাদা একটা ঐতিহ্য বহন করে। Of যেমন course. এই যে রাজশাহী ইউনিভার্সিটি রোকেয়া হল সমস্ত মুক্তি সংগ্রাম বলেন, নারীর অধিকার বলেন, বাম চর্চার জায়গা বলেন, এবং ওখানে অলিখিতভাবে রাজশাহী ইউনিভার্সিটিতেও আমরা যখন ছিলাম রোকেয়া হলের মেয়েরা দেরিতে আসতো, ওই সান্ধ্য আইনটাকে মানে অবজ্ঞা করার জন্য বাইরে থাকতো গেটের, কিন্তু ভিতরে ঢুকতো না। এই যে কালচারটা আমাদের শুধুমাত্র সান্ধ্য আইন না, আমরা প্রগতিশীলতার যে চর্চাটা, যে ধরনের কার্যক্রম আমরা সবসময় আমরা যে পত্রিকা বের করা বলেন, বিতর্ক বলেন, খেলাধুলা বলেন, সমস্ত কিছুতে বাম মোর্চার ওই সময়ের মানে সবচেয়ে সাহসী যে মানুষগুলো, তারা কিন্তু রোকেয়া হল থেকেই এসেছে। এটার একটা সাংঘাতিক রকমের ঐতিহ্য রোকেয়া হলে থাকে। এটা হয়তো রোকেয়ার নামকরণে আজকে যে মেয়েগুলো রোকেয়া হলে পড়ে, আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমি তো ভেবেই পাচ্ছি না, তারা কোথা থেকে রোকেয়া এসেছে? সম্পর্কে জানে কিনা, তারা রোকেয়াপুর সম্পর্কে জানে কিনা, বেগম রোকেয়া কে ছিলেন, যিনি মানে তার অধিকারের জায়গায় ইসলামী যিনি ছাত্রী সংস্থা কোনোদিনও আমাদের রোকেয়া হল Exactly. হয়নি। ওরা না, ভয়ে রোকেয়া থাকতো, ইউনিভার্সিটি আপত্তি ছিল না। লুকিয়ে থাকতো। তারা চুপায়া থাকতো, একটা একদম দুটো তারা থাকলেও ওরা লুকিয়ে থাকতো, কোনোদিনও প্রকাশ করতো না। এখানে আমার একটা জিনিস একটু সুলতানা, নিপা আপা, আপনাদের মনে আছে কিনা 1991 থেকে 95 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সংসদে, কারণ আমি যখন ইটিভিতে 2007-এ ইটিভিতে আমরা যখন এই আর্কাইভ গুলো নিয়ে কাজ করছিলাম, তারও আগে আমার তো সাংবাদিকতা শুরু 93 থেকে, তখনের পুরনো পত্রিকাগুলো এগুলো দেখতে গিয়ে আমি দেখছিলাম যে জাতীয় সংসদে বিএনপির যারা নারী সংসদ সদস্য ছিলেন 1993 থেকে 95 এর মধ্যে, তারা কিন্তু প্রস্তাব দিয়েছিলেন জামাত নিষিদ্ধ করতে। এখনো আর্কাইভে সেটা পাওয়া সম্ভব। এবং এত ব্যাপকভাবে একই জিনিস বারবার করে জামাত ক্ষমতায় এসেই নির্বিচার গণহত্যা, নির্বিচার গণধর্ষণ, এবং সেই গণহত্যায় আপনার বিএনপির এরা তো থাকবেই, ছাত্র ইউনিয়ন, বিএনপি, ছাত্রলীগ, এই যে তাদের হত্যাযজ্ঞ, রক কাটা, গলা কাটা, জবাই করা, চামড়া তুলে ফেলা, স্ক্রু দিয়ে আপনার হত্যা করা, হ্যাঁ, পেটে ছুরি, কবজি কেটে উল্লাস করা, যেটা ইউনিভার্সিটির হামিদের, এই যে ওদের নির্বিচার এই যে হত্যাযজ্ঞগুলো, বর্বরতাগুলোর কারণে বিএনপি থেকে দাবি উঠেছিল জাতীয় সংসদে, মূলত বিএনপির নারী সংসদ সদস্যরা, আমার চোখে ভাসছে, তাদের ছবি দিয়ে নিউজ হয়েছিল, সম্ভবত ভোরের কাগজে নিউজ হয়েছিল, তখন তো প্রথম আলো ছিল না, যে এদের জামাতকে দ্রুত নিষিদ্ধ করার প্রস্তাব সংসদে দেয়। এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে জামাত আবার ইনিয়ে বিনিয়ে আবার 2001 থেকে 5 ক্ষমতায় চলে আসলো নানান ভাবে। তো এই জন্যই বিএনপি এখন আবার এই স্লোগান তুলছে, বঙ্গবন্ধুর বাংলা বা মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। কারণ তাদের বোধোদয় হয় তারা ভুক্তভোগী, বিএনপির মধ্যে। না, এখানে সুমি আপা আপনার সাথে আমার একটা জিনিস আছে, সেটা তফাৎ আছে, যে বিএনপির সাধারণ মানুষের ভুক্তভোগী তারা বুঝে, কিন্তু বিএনপির যে নেতৃত্ব, এটা আপনাকে বুঝতে হবে যে তৃণমূলে যারা বিএনপি করে তারা কিন্তু সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষে না, সবাই জামাত নেতৃত্ব, সরি টু সে, বিএনপির নেতৃত্ব কখনো ওদের দলের সদস্যদেরকে এতটুকুও গুনে না। না, শুধু তাই না, বিএনপির নেতৃত্ব কিছু আসে যায় না, না, কারণ হচ্ছে বিএনপির বা যে কোনো একটা দল যখন সুবিধার থেকে বঞ্চিত, মানে জন্মই হয় একটা সুবিধার, আপনার মনে আছে কিনা যে আজকে যেভাবে এনসিপির জন্ম, ঠিক একইভাবে বিএনপির জন্ম হয়েছিল, এবং একই ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট এটা, যে মুক্তিযুদ্ধের যে প্রতিশোধের প্রথম স্টেপ ছিল বিএনপি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো। ওই সময়ে বঙ্গবন্ধু নিজেই ক্ষমতায় বসেছে, এবং না বসেছেন, কিন্তু সেটার ওই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, যে এই যে বারবার বোধোদয় হয় এবং বারবার নেতৃত্বরা এই কথাটা বলতে হবে সুলতানা, আপনি যান বা না যান, এই কথাটা আজকে বিএনপি অনেক বড় সর্বনাশ করার পরে বোধোদয় হয়ে আর কি হবে না। আর একটা হচ্ছে বিএনপি দেখেন বারবার তারা এই স্লোগান দেয়, আজকে 2013-তে যদি তারা শাহবাগে আসতো, তারা যদি যুদ্ধাপরাধের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড, যে বিচারটা, সেই বিচারের সাথে আমাদের সাথে একাত্ম হতো, তাহলে কি আজকে রাজাকারের এই বংশ দাঁড়াতে সুযোগ পেত?
আপনি বলেন, আপনাকে এই কথা বলতে হবে। ইতিহাসে আপনার দায় যখন সেটা নিতে হবে এবং সময়ের কাজ আপনাকে সময় করতে হবে। আজকে তারা কখন বলছে, যখন তারেক জিয়ার নামে যাচ্ছে তাই বলা হচ্ছে, যখন বিএনপি অস্তিত্বহীনতার সংকটে আছে। এবং আপনি যে আমরা আপনার এই প্রোগ্রামে একদিন ওই যে সেদিন এক বিএনপির ভদ্রলোকের সাথে আমি বলেছিলাম যে আদৌ বিচার হবে কি, সরি নির্বাচন, এটা অনেক দূর কি বাদ। কারণ আমরা সামান্য মানুষ রাজনীতির এই প্যাচ বুঝি, ওনারা কি বোঝেন না? আজকে তারেক জিয়ার নির্বাচন নিয়ে কোনো দরকারই নাই, বিশ্বাস করেন। কারণ হচ্ছে সে লন্ডনে যে আরামে, আপনাকে এটা বলতে হবে, লন্ডনে কোটি কোটি টাকা দিয়ে যে আরামে বিলাসে তিনি জীবন যাপন করছেন। আজকে খালেদা জিয়ার বয়স ওই জায়গায় নাই যিনি রাজপথে এসে দাঁড়াবেন, তিনি আবার প্রধানমন্ত্রী হবেন, তার শারীরিক আপনি বুঝেন। এই সামান্য ফাঁকটা কেন বুঝে না মানুষ? তাদের নির্বাচন দিয়ে তারা আসলে কি করবে? তারেক জিয়ার মাথার উপরের থেকে ওই ইয়েটা কি বলে ওর নাম, বিচারের রায় কিন্তু সরে যায়নি। এবং তারেক জিয়ার সাথে সমস্যা শুধুমাত্র রাজনৈতিক দলের, আওয়ামী লীগের না, তার সাথে সমস্যা সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনীর সাথে তার যে কনফ্লিক্ট, সেই কারণে তিনি সাহস পান না কখনোই যে এই দেশে আসতে। সেটা আপনি যদি পুরো মামলার বিচার ভাই আপনি তাকে বেকুসুর দেন, তাকে আপনি দাওয়াত দিয়ে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তিনি যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর সাথে ওই আতাতে না যেতে পারবেন এবং আপনি খালেদা জিয়ার পক্ষে আর রাজনীতি, তাহলে তারা নির্বাচন দিয়ে কি, তার চাইতে 200 কোটি টাকা কেন? আর 200 কোটি টাকা যদি ইনকাম করে সে বিলাসে জীবন যাপন করছে, তার তো এত কিছু করার দরকার নাই। কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারা? মাঠের মানুষ, যেই মানুষগুলো বিএনপিকে বিশ্বাস করেছে, যেই মানুষগুলো নেতৃত্বকে বিশ্বাস করেছে, যেই মানুষগুলো স্বপ্ন দেখেছে, সেই মানুষগুলো। এর মধ্যে আবার একটা ভাগ যাদেরকে খুবই কৌশলে ডক্টর ইউনূস, এনসিপি বলেন, জামাত, তাদেরকে আপনি দেখেন জুলাইয়ের পরে, এই 5ই আগস্টের পরে জামাত কি দখল করেছে? তারা বিচারালয় দখল করেছে, তারা বড় বড় পজিশন দখল করেছে, বড় বড় জায়গা দখল করেছে। আর বিএনপির লোকজনকে কি দিয়েছে? হাটের ইজারা দিয়েছে, অমক তান্দা করার জায়গা দিয়েছে, অমক স্পেস দিয়েছে এবং ভাগ দিয়েছে, এবং তাদেরকে বলেছে তোমরা করতে থাকো। যেহেতু তারা বলদ, অশিক্ষিত, মূর্খ, তারা এটা এখন যারা চান্দার, তারা আপনি জানেন না, আমি মাঠ থেকে খবরও পেয়েছি, কারণ আমার অনেক কানেকশন আছে যেহেতু দেশে গ্রামে, এবং অনেক বিএনপি লোক, তারা বলেছে আমরা খুব ভালো আছি ভাই, আমরা নির্বাচন দিয়ে কি করবো? আমার যা দরকার, কন্ট্রাক্ট দরকার, ব্যবসা দরকার, ইজারা দরকার, টাকা দরকার, আমি পাইতেছি, ক্ষমতা দরকার, আমি কেন ভাই বিনির্বাচনে যে 50 কোটি টাকা 100 কোটি টাকা খরচ করব? আপনি এটা জানেন না, এটা আপনি একটু খোঁজ নেন। এইটাই হচ্ছে বাস্তবতা। আজকে বিএনপির একটা পক্ষকে এই জায়গায় খুশি রেখে তাদেরকে দিয়ে যা, এবং তাদের সমস্ত ডকুমেন্ট আজকে ডক্টর ইউনূসের হাতে আছে। তাদের এই যে আপনি কিছু বলবেন, এই যে ভিডিও ছেড়ে দিবে, এই যে অমুক চান্দাবাজি করেছেন, অমুক চান্দাবাজি। এবং আরেকটা কথা ভুলে যাওয়ার, গত সপ্তাহে আপনারা দেখেছেন ভাইকে চান্দা দিয়েছে বসুন্ধরার একটা ভিডিও, এনসিপির এক নেতাকে, তুষার নাকি, তার হাতে যে 8 লক্ষ টাকার যে চান্দাটা, 7 লক্ষ টাকার একটা মেয়ে যে গাড়িতে বসে থেকে দিয়েছে, সেটার কিন্তু পুরো ভিডিও আপনি দেখেছেন কিনা? যে ভাইকে, এখন কোন ভাই গ্রহণ করেছেন? তুষার, ইমরান তিশান না কি নাম, সমন্বয়ক, 7 লাখ টাকা। এই ভিডিও কিন্তু ভাইরাল। এরকম আরো অনেক ভিডিও। তাদের নিজের, তারা কিন্তু ঠিকই চান্দাবাজি করছে এবং তারা করছে একটা বড় আকারের, তারা দুর্নীতি করছে, কিন্তু সেটাকে ছাপাইয়া আজকে আপনার বড় হয়ে আসে বিএনপির চান্দাবাজি। সরকারে আছো তুমি, সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন, সরকারে তুমি আজকে শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে, তার যে কোনো কিছুর জন্য তার দায় নিতে হয় শেখ হাসিনাকে, রাইট? আমরাও বলি যে তুমি এটা ফেল করেছো, তুমি পাহারাদার, কে করেছে আমার দেখা দেবে। আজকে কেন আঙ্গুলটা সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে উঠছে না? আজকে কেন এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে এই আঙ্গুলটা উঠছে না? উঠছে কোথায়? তারেক জিয়া লন্ডনে চান্দা খায়, তুমি কি করো? আমার কথা হচ্ছে সরকারে তো তুমি তো ধোয়া তুলসী পাতা, তোমার তো সমস্ত ক্ষমতা আছে। উনি তো ওনার ট্যাক্স 5 বছরের ট্যাক্স মওকুফ করবেন, ওনার হচ্ছে গিয়ে ভবন নির্মাণ করবেন, ওনার টাকা পয়সা নিয়ে বাঁচাবেন। কারণ খুব সহজ, আওয়ামী লীগ চলে গেছে, দেখেন স্লোগানটা খেয়াল করবেন, যে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে, যে দল যাবে সেই পথে লীগ গেছে। আর তার মানে কি? বিরাজনীতিকরণ, যেটা বারবার চেষ্টা করা হয় 111 এর যে জায়গাটা, ওই গণতান্ত্রিক পরিবেশটাই ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আপনার সবচেয়ে খারাপ প্রমাণিত করা হয় কাকে? রাজনীতিবিদকে। কিন্তু যে আমলা, যে সচিব কোটি কোটি টাকা
আপনার পার্সেন্টেজ ছাড়া কোনো বিলে সাইন না করে, তাদের কথা কি আপনি কখনো বলতে শুনছেন? কখনো বলতে শুনবেন না। যে রাজনীতিক ধরেন যাকে প্রতি 5 বছর পর তার এলাকায় যেতে হয়, তার ভোট কায়েম করতে হয়, তাহলে এবং তার যে সিস্টেম, তাকে 500 কোটি টাকা খরচ করে ইলেকশন করতে হয়, তিনি হয়তো অবশ্যই তিনি দুর্নীতি করেন না, এই কথা আমি বলবো না, তিনি দুর্নীতি করেন, কিন্তু যে দুর্নীতিটুকু করেন সেটার পেছনে কিন্তু তাকে ব্যয় করতে হয়। কিন্তু আজকে আমলা যারা বসে আছে তারা সিস্টেমের মধ্যে বসে 2 পয়সা খরচ না করে উল্টা এই যে 100 কোটি, আজকে কানাডার বেগমপাড়ায় কি শুধু রাজনীতিবিদদের বাড়ি না, আমলাদের বাড়িও আছে। সেনাবাহিনীর কথা আপনি বাদ দিচ্ছেন কেন? এক্স্যাক্টলি, সেনাবাহিনীর কথাই বা বাদ দিবেন কেন? সেনাবাহিনী তো তারেককে দৌড়িয়েছে, তার খালুই তো জেনারেল মাসুদি তো তাকে দৌড়িয়েছিল, তাই না? তো তাহলে তারা কেন যে সেনাবাহিনীকে তারেক জিয়া নাকি তার জুতোর ফিতা বাঁধতে দিত যে আমার বাপের চাকর তোমরা, সেই সেনাবাহিনী বংশ পরম্পরায় তাকে কতটা গ্রহণ করবে? আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমাকে শেষ করতে হবে। তবে নারীর ক্ষমতায়ন আছে, থাকবে, নারীদেরকে জাগতে হবে, নারীদেরকে একাত্ম হতে হবে। এই যে যারা আজকে বিশ্বাসঘাতকতা করেছে নারীদের সাথে, নারীর সম্মানের সাথে, নারী দিবসের সাথে, তাদেরকে চিনে রাখা উচিত, তাদের তালিকা করা উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। এটা আমার দাবি। সুমি খান এবং নিপা আপা, আপনাদের দুজনকে দেখাচ্ছি, আপনারা দেখেছেন এটি, তবু আমি একটু দর্শকদের জন্য দেখালাম। এই যে মাঝখানে যে মেয়েটিকে দেখছেন, এটি সম্ভবত 1997 সালের ছবি। আমি এটি আমার বাসায় বাধাই করে রেখেছি। আমি দেখেছি আমার জীবনের পত্রিকাতে, হ্যাঁ নিউজে, একদম তাই। কি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রত্যেকটি মানুষের প্রতিটি জীবনের প্রতিটি পর্বে কিছু দায় থাকে, কিছু দায়িত্ব থাকে। ছাত্র জীবনের কিছু দায় আছে, কিছু দায়িত্ব আছে। সেই দায় যদি মোচন না হয়, আসলে সে মানুষ হিসেবেই বেড়ে উঠতে পারে না। আজকে ধরেন আমি একজন সাংবাদিক, আপনি একজন মানবাধিকার কর্মী, সুমি আপা সাংবাদিক, আমাদের প্রত্যেকের দায় আছে। সেই দায়টা মোচন করা অত্যন্ত জরুরি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অপবাদের বা যে কলঙ্কের সময় রচনা করছে, সেই দায় তাদেরকেই মোচন করতে হবে। আমি আমার ছবিটা দেখালাম এই কারণে, ছাত্র হিসেবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, রোকেয়া হলের ছাত্র হিসেবে আমার প্রতি যে আমার দায় ছিল, আমি সেই দায় মোচন করেছিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছিলাম। আজ সাংবাদিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এখান থেকে আমি কখনোই আমার দায় থেকে, দায়িত্ব থেকে আমি কখনোই বিচ্যুত হইনি, বিচলিতও হইনি, আজও হচ্ছি না। কিন্তু এই জায়গাটাই একটু আপনাকে থামিয়ে দিলাম যে দেখেন, আজকে সুলতানা রহমান, আপনি একটা প্রবাসে আছেন দীর্ঘদিন, আপনি অন্য পেশার সাথে জড়িত, সেটা বাদ দিয়ে জাতির একটা দুঃসময়ে জুলাই মাসে আপনি যখন অনুষ্ঠান শুরু করেন, আপনার সাথে তখন কথা হতো এবং আমরা কিন্তু ওই কথাটাই বলেছিলাম যে আমাদের একটা দায় আছে, আমরা আমাদের সামর্থ্য যেটুকু, আমাদের টাকা পয়সা নাই, এটা নাই, কিন্তু তাহলে আমরা কি করতে পারি? প্রতিটা মানুষ, সেখানে রেজাল্ট কি আসবে আমরা কিন্তু সেটা ভেবে দেখিনি। আমরা যে একটা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম, ওই সময় যে পরিমাণ হেনস্থা আমাদেরকে হতে হইতো, যে ধরনের নিপীড়ন, আমি বলবো ফেসবুকের থ্রেট, ফ্যামিলি থ্রেট এবং আরো ভয়, আশঙ্কা, তারপরে কিন্তু আমরা আমাদের জায়গায়। আমি শুধু একটা প্রশ্নই করতে চাই, এক জীবনে আপনার আসলে কতটা লাগে? এক জীবনে আপনার আসলে কতটা লাগে? মানুষ হওয়াটা অত সহজ না। কিন্তু তারপরেও আমি সুমি খানের মতো বলতে চাই, আপনারা যেভাবে, আমার মনে হয় যে আমরা ঢালাও যদি না বলি রোকেয়া হলের সবাইকে, যেখানে যদি আপনার 1000 স্টুডেন্ট থাকে, বা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কতজন আছেন, সেখানে আসলে এর বিরুদ্ধেও হয়তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না সবাই রোকেয়া হলের যারা এসেছে। আমার ধারণা যে তালিকা, ওদের যারা টাকা নিয়েছে তারা কয়েকজন এসে, এবং যেরকম হয় আমাদের দেশে, ও বাধ্য করা, সিকিউরিটির ব্যাপার নিয়ে এসে, যা তোমরা জিন্দাবাদ মুর্দাবাদ বলো, তোমরা বলো আমরা রাজাকারের নাতি। আমিও সেটাই বিশ্বাস করতে চাই, কিন্তু 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 দেখুন, আপনারা যতই বলুন না কেন, এরা রোকেয়া হলের সবাই না। আমি বিশ্বাস করি এরা রোকেয়া হলের সবাই অবশ্যই নয়, কোনো সন্দেহ নাই তাতে আমার। কিন্তু প্রতিবাদের জায়গাতে নামছে না। কোথায় যেই শক্তি মাথা উঁচু করে দাঁড়ায়, যেই শক্তি আলোকে হাতে ধরে নিয়ে আসে, সেই শক্তি কোথায়? যারা অন্যায়কে রুখে দাঁড়ায়, আমি দেখতে চাই সেই শক্তি, সেই মেয়েরা যারা আলোক বর্তিকা হাতে নিয়ে এগিয়ে যায়, তারা এদেরকে দমন করুক, তারা এদের যেই
কালিমা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদেরকে ডাকার জন্য ওই যে বললাম সুলতানা, ওই নেতৃত্ব, নারী নেতৃত্ব যারা হচ্ছে গিয়ে এই বিদেশে, নেতা লন্ডনে, উঠে আসবে, আমেরিকায় এই শুধু নেতা সেমিনারে উঠে যাবে, উঠে আসবে। আমি ওরা আসবে, নারীদেরকে আসবে। নামাতে চান না। রোকেয়া হলের মেয়েদের আমরা স্লোগান দিতাম আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত, সেই রক্ত কোনোদিনও পরাভব মানে না। আমি আজও বলি আমাদের রক্ত কোনোদিনও পরাভব সুলতানা মানে না, আমার পরাজয় লোম জানে হয়ে না। গেছে, কারণ এই স্লোগান আমি খুব দিতাম, আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত, এই না হ্যাঁ, রক্তকে অভাব মানে না। হ্যাঁ, তারপর মানে আমরা আমার এই গান গাইতাম, মাগো ভাবনা কেন, আমরা তোমার আমরা- শান্তিপ্রিয় শান্ত মেয়ে। Exactly. আমি যদি আজ রোকালে থাকতাম, আমি আর কোনোদিনও একদমই তাই। শান্ত মেয়ে হয়ে থাকতাম না, অসম্ভব। না, আমি শুধু শেষ একটা কথা বলতে চাই যে এই অন্ধকার হয়তো যাবে, আবার আমি তেমনি ভাবে একটা জিনিস শুধু আহ্বান জানাতে চাই, যদিও স্বার্থপরের মতো হয়। আমি একটা সুবিধাজনক অবস্থায় দেশের বাইরে আছি, সবাই আমাকে দেশে এসে কথা বলেন, দেশে এসে কথা বলেন। তবে আমি এটা বলবো যে পৃথিবীর বহু নেতাই দেশের বাইরে থেকে আহ্বান জানিয়েছে, তার নির্দেশে বা হচ্ছে তাকে অনুসরণ করে বহু মানুষ দেশেও ভেতরে। তো আমাদের মৃত্যু একবারই হয়, জীবন একবার পায়, মৃত্যু। আপনি আজকে, আমি শুধু এটুকু বলবো যে লাস্ট কথা, আজকে আপনি মনে করছেন যে আচ্ছা আমি ওদেরকে, আমাকে তো ধরছে না, অথবা আমার কোনো সমস্যা নাই, আমি আমার মতো নিরাপদে থাকি। তো ওই জার্মান সেই কবিতাটার মতো যে আজকে ক্রিশ্চিয়ানকে ধরতে আসলো, সে আরেকজন বললো আমি তো ক্রিশ্চিয়ান না, তারপর ইহুদিকে ধরতে আসলো, আমি বললাম আমি তো ইহুদি না, তারপর মুসলিমকে ধরতে আসলো, আমি বললাম আমি তো মুসলিম। এরপরে যখন আমাকে ধরতে আসলো তখন কেউ থাকলো না, মানে এই কথাটা ভাবার জন্যও কেউ থাকলো না। তো আজকে আপনি নিরাপদ না, এবং কোনোভাবেই আপনার মৃত্যু একবারই হয়, সম্মান জীবন একটাই হয়। আপনি আজকে অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারেন, অসুখ ভোগেও তার চেয়ে বীরের মতো মরেন। সরি টু সে, আমি এটা বলতে চাই যে আমরা সেজন্যই বলি আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত, এই রক্ত কোনোদিনও পরাভব মানে না, পরাজয়ও জানে না। আজকে যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, না এটা কোনো পরাজয়ের পরিস্থিতি নয়, নিশ্চয়ই বাংলাদেশের নারীরা বিশেষ করে রুখে দাঁড়াবে। যেসব ভণ্ড মুখোশধারীরা আজকের এই কলঙ্কময় দিনটিকে উইমেন্স ডে পালনের চেষ্টা করছে, তাদেরই মুখে একদিন কলঙ্কের কালি লেপে যাবে। আমি নিশ্চিত সেই দিনের অপেক্ষায় রইলাম। সুমি খান এবং রওশনা রানী, ধন্যবাদ সবাইকে, এবং আমরা আশা করি আজকের দিনের পরিবর্তিত একটা দিন আমরা দেখব, এবং যাদের কারণে আজকে দিনটা এসছে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে, তাদের কোনো ক্ষমা নেই। জি, আপনারা দুজনে ভালো থাকুন, এবং দর্শক আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।